এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপ কি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি জানি অনেকদিন পরে আমাদের আবার দেখা হলো। অনেকদিন ধরে আপনারা আপকি আদালতের বেস্ট এপিসোড দেখেননি, তাই আজ এক নতুন ইতিহাস রচনা হবে। আর আমি খুবই খুশি যে আপনারা সবাই এই নতুন ইতিহাসের সাক্ষী হবেন। আর আজ আপকি আদালতে এমন এক গণ্যমান্য ব্যক্তিকে ডাকা হচ্ছে যার সম্বন্ধে এই পৃথিবীতে সবাই জানতে চায়। এমন এক বিশেষ ব্যক্তি যে পৃথিবীর তৃতীয় ধনী ব্যক্তি হয়ে গেছেন। এমন এক ব্যক্তি যিনি নিজের সম্বন্ধে খুব একটা কিছু বলেন না। এই জন্যে আজ ইতিহাস রচনা হবে। প্রথমবার ইনি জনগণের সামনে আসবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। প্লিজ ওয়েলকাম ভারতের শিল্পপতি গৌতম আডানি। আর গৌতম আডানির জন্যে আজ এই বিশেষ মোকদ্দমার জন্যে রয়েছেন বিশেষ জাজ, যিনি এমন ইনস্টিটিউশনকে হেড করেন যেখানে বিলিয়নিয়ার তৈরি হয়, যেখানে কোটিপতি ধনকুবের বানানো হয়। ওয়ার্ল্ড ফেমাস শ্রীরাম কলেজ অফ কমার্সের প্রিন্সিপাল ডক্টর সিমরিত কৌর। থ্যাংক ইউ। মামলা শুরু করার আগে ডক্টর সিমরিত কৌর আপনার কাছে অনুমতি চেয়ে নিচ্ছি মামলা শুরু করার। একদম শুরু করা যাক। তাহলে সবার আগে আমি গৌতম ভাই আপনার উপর অভিযোগ আনার আগে, আপনাকে প্রশ্ন করার আগে আমি জনগণকে জানাতে চাই গৌতম আডানি সম্পর্কে। এই পৃথিবীর প্রথম 3 জন ধনী মানুষের মধ্যে একজন, আর এশিয়ার সবচেয়ে ধনী গৌতম আডানির কাহিনী একটা সিনেমার স্ক্রিন প্লের সমতুল্য। সাধারণ ঘর থেকে নিজের জীবনযাত্রা শুরু করা গৌতম আডানি সম্পত্তির দিক থেকে বিল গেটস আর ওয়ারেন বাফেকে আজ পেছনে ফেলে দিয়েছেন। গৌতম আডানি পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম ডিল মেকার, আর এই বছরে পৃথিবীর সবচেয়ে বেশি সম্পত্তি ইনি অর্জন করেছেন। গৌতম আডানি সাধারণ হীরের ব্যবসা থেকেই নিজের কর্মজীবনের সূচনা করেছিলেন। আজ পোর্টস, মাইন্স, পাওয়ার, সোলার পাওয়ার, গ্রিন এনার্জি, সিমেন্ট, হাউজিং থেকে শুরু করে পেট্রোকেমিক্যাল পর্যন্ত হয়তো এমন কোনো সেক্টরই নেই যেখানে গৌতম আডানি নিজের সাফল্যের চিহ্ন রাখেননি। নিজের পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে গৌতম আডানি কিং অফ ইনফ্রাস্ট্রাকচার হয়ে উঠেছেন। গৌতম আডানি একজন সাধারণ পরিবারে জন্মানো ছোট্ট শহরের ছেলে, কিন্তু আজ পৃথিবীর বড় বড় দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নিজেদের দেশে উদ্যোগ স্থাপন করার জন্য ওনাকে আমন্ত্রণ করেন। এটা সত্যি যে গৌতম আডানির জন্য ওনার পরিবারই হলো ওনার পৃথিবী, যেখানে সবাই একসাথে কাজ করে, মিলেমিশে থাকে। গৌতম আডানি হচ্ছেন একজন প্রাইভেট পার্সন, পাবলিসিটি থেকে দূরে থাকেন, আর জীবনে প্রথমবার গৌতম আডানি জনগণের সামনে জনগণের প্রশ্নের উত্তর দেবেন এই মঞ্চে, যার নাম আপকি আদালত। আপকি আদালতে প্রথম অভিযোগ সুপরিচিত শিল্পপতি গৌতম আডানির উপর। আপকি আদালতে সবচেয়ে চর্চিত উদ্যোগপতি গৌতম আডানির ওপর অভিযোগ হলো যে ইনি নিজের পয়সা রোজগারের সূত্র গোপন করে রেখেছেন। গৌতম ভাই, ভগবানের কাছে তো সবাই প্রার্থনা করে যে আমাকেও কিছু দিক, কিন্তু মনে হয় ভগবান শুধু আপনার কথাই শোনেন। আমি অনেক দিন ধরে রিসার্চ করছি যে আপনার সম্পত্তি কত, প্রতিদিন বেড়ে যায়। মনে হয় যতদিনে আপকি আদালত শেষ হবে আপনি ততদিনে আরও 1000-2000 কোটি বাড়িয়ে নেবেন। তাহলে
ফর্মুলাটা কি, কিভাবে রোজগার করেন? রজত ভাই, সবার আগে তো আমি আপনাকে আর আপনার দর্শকদের আমাকে আপকি আদালতে আসার সুযোগ করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাতে চাই। এই যে আপনি যে ফর্মুলার কথা বলছেন, তো এই ফর্মুলা এটা কোনো ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি অথবা ফিজিক্সের কোনো ফর্মুলা নয় যার উপর ভিত্তি করে আমি ব্যবসা করব। ব্যবসা আর প্র্যাকটিক্যাল লাইফে একটাই ফর্মুলা কাজ করে, আর সেটা হলো পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম। আর আমি দেখতে পাই যে আমার মধ্যে আমার পরিবারের সহযোগিতা, আমার বয়োজ্যেষ্ঠদের সহযোগিতা, আমার টিমের সহযোগিতা, আর তার চেয়েও বেশি ভগবানের আশীর্বাদ কাজ করে। ওনার কৃপা আমার উপর সারাক্ষণই থাকে। আমি নিষ্ঠার সাথে কাজ করি, আর আমার মনে হয় যে এইটাই হলো কারণ। আর এর কোনো রকম অন্য শর্টকাট নেই। যে কোনো সাকসেসফুল মানুষ হওয়ার জন্য আপনি নিষ্ঠা আর পরিশ্রমের সঙ্গে কাজ করুন, আর বাকি সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিন। এইটাই হলো একমাত্র ফর্মুলা। এখন দেখুন ঈশ্বরের ওপর কতটা ছাড়া যায় গৌতম ভাই। ডিসেম্বর 2021-এ আপনার সম্পত্তি ছিল 9,62,322 কোটি। ডিসেম্বর 2022-এ মানে এক বছরে 18,64,589 কোটি। এক বছরে 9 লক্ষ কোটি টাকা ঈশ্বর কত কৃপা করছেন। দেখুন রজত ভাই, আমি কখনোই এইসব সংখ্যার মায়াজালে পড়ি না। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই হলো যে দেশের পরিবর্তনের জন্য আমি কি করতে পারছি। আর যদি অন্যভাবে দেখতে চান যে সংখ্যা কেন বেড়েছে, তো আমি দেখতে পাচ্ছি যে দেশ পুরোপুরি উন্নতির পথে এগিয়ে চলেছে। আর আমি এটা খুব জোরের সাথে বলতে পারি যে ভারত আজ যেই জায়গায় আছে আর আগামী 20-30 বছরে যে জায়গায় পৌঁছবে, সেই অগ্রগতি কেউ আটকাতে পারবে না। আচ্ছা দেখুন, যে ছবিটা দেখা যাচ্ছে সেটা একটু আশ্চর্যজনক। আপনি রোজ 1600 কোটি টাকা রোজগার করেন, প্রতি ঘন্টায় 66 কোটি টাকা রোজগার হয়। এই যে রোজগার করার অভ্যেস, সেটা কি ছোটবেলা থেকেই ছিল না যুবক অবস্থায় এসছে? দেখুন রজত ভাই, আমি আপনাকে আগেও বলেছি যে আমি কখনোই সংখ্যার পেছনে বা স্ট্যাটিস্টিক্সের পেছনে চোখ বন্ধ করে দৌড়ই না। আমি 15 বছরে ছিলাম। 10th ক্লাস পাস করার পর আমার পরিবারের এমন পরিস্থিতি হয়ে যায় যে আমায় পড়াশোনা শেষ না করেই, গ্র্যাজুয়েশন না করেই আমায় বম্বের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হয়। সেই সফর ছিল 4 বছরের। তারপরে আমি আহমেদাবাদে ফিরে আসি। বম্বে কিন্তু আমায় অনেক কিছু শিখিয়েছে কঠোর পরিশ্রম কী করে করতে হয়। আর তারপর থেকেই আমার আজকের ব্যবসার এই যাত্রা শুরু হয়। মধ্যবিত্ত পরিবার ছিল, আমাদের ব্যবসায়িক পরিবার ছিল, মোটামুটি ব্যবসাও ছিল, যথেষ্ট উৎসাহ ছিল। মোটামুটি 19 বছরের একটি ছেলে, আর তার মধ্যে আমার পরিবারের ব্যবসা ছাড়াও অন্য কোনো ব্যবসা করার আমার মধ্যে প্রবল ইচ্ছে ছিল। আমার পরিবার আমায় এই ব্যাপারে অনেক সাহায্য করে, আর তার ফলেই আমি জীবনে অনেক এগোতে পেরেছি। উপার্জন যথেষ্ট কম ছিল, আর এই কম উপার্জনেই আমায় সব কিছু করতে হতো। জীবনে যথেষ্ট অসুবিধে ছিল, অথচ অন্য অনেকেই প্রতিষ্ঠিত ছিল। অথচ আমি দেখেছি যে আমার জীবনে আলাদা আলাদা সময় আলাদা আলাদা লোকে আমায় জীবনে সাফল্য পাওয়ার জন্য যথেষ্ট সাহায্য করেছে। আজ পেছনে ফিরে তাকালে আমি দেখতে পাই যে আমি তাদের জন্যই সাফল্য পেয়েছি। পড়াশোনায় আপনার বন্ধুরা আমাকে বলেছে আপনি খুব ভালো ছিলেন, মেধাবী ছিলেন, কিন্তু আপনি মাঝখানে পড়াশোনা ছেড়ে দেন। না, আমি পড়াশোনায় ভালোই ছিলাম। আমি ইঞ্জিনিয়ারিংয়ের মতো টেকনিক্যাল সাবজেক্ট নিয়েছিলাম, আর অঙ্কেও ভালো ছিলাম। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ায় যে আমি তখনকার মতো পড়াশোনা ছাড়তে বাধ্য হই আর ব্যবসার পথে চলা শুরু করে দিই।
দেখুন গৌতম ভাই, আপনার পাল্লায় পড়ে মানুষ পড়াশোনা ছেড়ে দেবে, আর পড়াশোনা ছেড়ে দিলে টাকা রোজগার করা যায়? আমি এটা মনে করি যে পড়াশোনা ভীষণ গুরুত্বপূর্ণ। পড়াশোনা মানুষকে শিক্ষিত, রেসপন্সিবল করে তোলে। আমি সেই রাস্তা ধরে এগোতে পারিনি, সেটা আমার চরম দুর্ভাগ্য। আমি জীবনে অন্য রাস্তা বেছে নিই, আর সেটা হলো পরিশ্রম আর অভিজ্ঞতার রাস্তা। আর এই পরিশ্রম এবং অভিজ্ঞতার জন্যই আমার উইজডম বাড়ে। আর আমি কখনো কখনো শান্ত চিত্তে ভাবি যে পড়াশোনা বা নলেজের সাথে যদি এই এক্সপিরিয়েন্স আর উইজডম যুক্ত হতো, তাহলে আমার মনে হয় যে আজকের এই গৌতম আডানির থেকেও আমি অনেক আগে এগিয়ে যেতে পারতাম। তাহলে আপনি 10-12 বছর আগেই নাম্বার 1 হয়ে যেতেন। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এসব তো ঠিক আছে, শুধু গল্প মাত্র। কিন্তু একটা গল্প তো আছেই যে আপনার কাছে একসময় একটা স্কুটার ছিল, আর আজকে আপনার কাছে জেট এয়ারক্রাফটের, হেলিকপ্টারের একটা ফ্লিট আছে। কোথা থেকে কোথায় এসেছেন? রজত ভাই, আমি শুধু এইটুকুই বলতে পারি যে আমি কিন্তু একজন মাটির মানুষ। আর আজও আমার কিন্তু একজন স্কুটারে যাওয়া বা রিকশায় যাওয়া, বাসে যাওয়া অথবা জেট প্লেনে যাতায়াত করা, এই সমস্ত ধরনের মানুষের মানসিকতা কি হতে পারে সেটা কিন্তু ভালোভাবেই জানা আছে। কারণ আমি নিজে সেই সব রাস্তা অতিক্রম করে আসা মানুষ। এই কথাটা কিন্তু খুবই পরিষ্কার যে যদি আমি জেট প্লেনেও যাতায়াত করি, তার মানে কিন্তু কখনোই এটা ধরে নেওয়া উচিত নয় যে আমি একজন মাটির মানুষ নই। আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা মজার কথা চলে যে মুকেশ আম্বানি যদি 500 মিলিয়ন নিজের বাড়ি তৈরিতে খরচা না করতেন, আদানির শেয়ারে বিনিয়োগ করতেন, তাহলে হয়তো উনি আজকে পৃথিবীতে 1 নম্বর হয়ে যেতেন। দেখুন, সোশ্যাল মিডিয়াতে রজত ভাই ব্যাপারটা এমন যে সেখানে নানা রকম ক্রিয়েটিভিটি চলতে থাকে, আর তাতে মানুষের এন্টারটেনমেন্টও হয়। তো আমি এর বেশি কিছু সেখানে দেখতে পাই না। কিন্তু দেখুন না, এক সময় মানুষ কথা বলতো টাটা বিড়লার, এখন কথা হয় শুধু আদানি আম্বানি। দেখুন, টাটা বা বিড়লা এনারা হচ্ছেন আমাদের দেশের যথেষ্ট বড় উদ্যোগ গুরু। এনারা দেশের জন্য আর দেশকে গড়ে তোলার জন্য অনেক কিছু করেছেন, আর আজও করে চলেছেন। তাই প্রত্যেক গ্রুপেরই নিজস্ব চড়াই উতরাই থাকেই। আর আমি মনে করি যে ভারতের সবচেয়ে বেশি শক্তি এতেই আছে যে আমরা আরও নতুন নতুন কত উদ্যোগ গুরুদের পেতে পারি। আর ঠিক সেটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের আসল শক্তি। আপনি অনেক উপার্জন করেছেন, বড় মানুষ হয়েছেন, নিশ্চয়ই এতে ঝুঁকিও অনেক ছিল। কোনো ব্যবসায়ী ঝুঁকিহীন হয় না। আপনি কতটা হিসেব করে ঝুঁকিটা নিচ্ছেন, সেই ঝুঁকি নেওয়ার মতো আপনার ঠিক কতটা ক্ষমতা আছে। আর এটা আমি কখনোই বলবো না যে আজ আমি যে পজিশনে আছি তার জন্য আমার কখনোই কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার মনে হয় যে আসল কথাটা হলো পারসিভিয়ারেন্সের, মনোবল, ধৈর্য বল। ভালো সময় তো আসবেই, খারাপ সময়ের জন্যও বিশেষ করে আপনি কিভাবে মনোবলের সাথে মোকাবিলা করছেন আর স্থির থেকে কিভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন, এটাই হলো আসল কথা। এবার আপনাকে একটা বিপদের কথা বলতে চাই। এক সময় আপনাকে কিডন্যাপ করা হয়েছিল, আর আপনার জীবনের ঝুঁকিও হয়েছিল। দেখুন, সেই সময়টা মোটেই ভালো সময় ছিল না। কিন্তু প্রত্যেক মানুষের জীবনেই এরকম কিছু কিছু মুহূর্ত এসেই থাকে, আর সেটা যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় তাতেই কিন্তু মঙ্গল। আমি তো ভেবেছিলাম আপনি কখনো ভুলবেন না, যদি কখনো দেখা হয় উচিত শিক্ষা দেবেন। আমার একটা স্বভাব আছে যে যে কোনো জিনিস অথবা যে কোনো পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে মানিয়ে নেওয়া। কারণ যে জিনিস আমার নাগালে নেই সেই ব্যাপারে বেশি ভেবে কোনো লাভও নেই। সেটা সারাক্ষণ নিজের মাথায় রাখা, এটা কিন্তু আমার অভ্যেস নয়। যেদিন আমায় কিডন্যাপ করা হয়েছিল তার পরের দিনই কিন্তু কিডন্যাপাররা আমায় ছেড়ে দেয়। আমি আজ এইটুকু বলতে পারি যে সেই দিন রাত্রেও আমি কিন্তু খুব ভালো করেই ঘুমিয়েছিলাম। মানে বলতেই পারেন যে আমি কখনোই বেশি প্রেশার নিই না। মনে আছে আরও একবার আপনি মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন, সেটা হলো 26/11, যখন সন্ত্রাসবাদীরা তাজে আক্রমণ করেছিল। তাজ হোটেলে আপনিও ছিলেন, মনে আছে নিশ্চয়ই?
পুরোটাই মনে আছে। আর আমি আমার সামনেই টেররিস্টকে দেখেছিলাম। ওরা যখন প্রথম রাউন্ড ফায়ার করে তখন সেটা আমি নিজের চোখের সামনেই দেখি। আর এর জন্য অবশ্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি নিজের জীবনে দুবার এমন পরিস্থিতি দেখেছি যেখানে মৃত্যু আমার খুব কাছাকাছি ছিল। আর এটা ঈশ্বরের আশীর্বাদ ভাবতে পারেন যে যেখানে আমি এক চুলের জন্য বেঁচে যাই। 26/11-এর সেই রাতে পুরো দেশ দেখেছিল, সে কথা আজও ভাবলে মানুষ শিউরে ওঠে। আপনি তো একদম সামনে থেকে দেখেছিলেন। আসলে সেই দিন আমি তাজ হোটেলের ভেতরে দুবাই থেকে আমাদের যে বন্ধুরা এসেছিলেন, দুবাই পোর্ট ওয়ার্ল্ডের সিইও, ওনার সাথে ডিনার করছিলাম মশালা ক্রাফট রেস্টুরেন্টে। তখনই দুর্ঘটনাটা ঘটে ঠিক 10টার সময়। তার 5 মিনিট আগে হোটেলের বিল দেওয়া হয়ে গেছিল, আমরা এমনি দাঁড়িয়েছিলাম আর কি। তখনই আমার বন্ধুর ইচ্ছে হলো যে আরও কিছু ডিসকাস করার আছে, তাই আমরা আবার ভেতরে ফেরত যাই কফি খেতে। আর ঠিক সেই সময় এই ঘটনাটা ঘটে। আর আমি ভাবি মাঝে মাঝেই যে যদি বিল দেওয়ার পরে আমি লবিতেই থেকে যেতাম তাহলে কিন্তু সেখানেই আমি আটকা পড়তাম। কিন্তু কফি খেতে গেছিলাম বলে আমরা রেস্টুরেন্টের ভেতরেই ছিলাম। আর আমি আজ এটা বলতে পারি যে যারা তাজ গ্রুপের সমস্ত কর্মচারীরা, এমনকি ওয়েটার, যেভাবে ওরা কাজ করেছিল, এরকম ডেডিকেশন কিন্তু খুব কম সংস্থায় দেখা যায়। ওখান থেকে ছাড়া পেলেন কি করে? পুরো রাত ধরেই আমি ওখানেই ফেঁসেছিলাম। ওই তাজ মেম্বার মানে তাজ হোটেলের কর্মচারীরা আমাকে ওদের ওপরের ঘরে পেছনের রাস্তা দিয়ে রান্নাঘরের ভেতর দিয়ে ওপরে চেম্বারে নিয়ে গিয়েছিল। সারা রাত ওখানেই ছিলাম। সকালে মোটামুটি 7টা নাগাদ যখন কমান্ডোরা এসেছিল, ওরা জানতো যে এখানে অনেক লোক আটকা পড়েছে। তখন কমান্ডোরা যাবতীয় প্রোটেকশনের সাথে আমাদের সবাইকে হোটেলের বাইরে বার করে। তো এভাবেই দ্বিতীয় দিন সকাল 7:30-8টা নাগাদ আমি হোটেলের বাইরে বেরোতে পারি। প্রার্থনা করি ঈশ্বর আপনাকে দীর্ঘায়ু করুন, আপনার জীবনে এমন দিন যেন আর কখনো না আসে। কিন্তু আমার অভিযোগের ঝুড়িটাও পূর্ণ আছে। আপকে আদালতে এবার একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আরও এক অভিযোগ, আরও অনেক প্রশ্ন গৌতম আডানির সাথে। এমন একজন ব্যক্তি আছেন আমাদের দেশে যিনি গত 8 বছর ধরে অনেক পরিশ্রম করে আপনাকে জনপ্রিয় বানিয়েছেন। উনি রোজই আপনার নাম জপ করেন। আপকি আদালতে আজকে আমাদের অতিথি হলেন খুবই জনপ্রিয় শিল্পপতি গৌতম আডানি। আপকি আদালতে পরবর্তী অভিযোগ গৌতম আডানি। আপকি আদালতে সবচেয়ে বড় উদ্যোগপতি গৌতম আডানির ওপর অভিযোগ হলো যে উনি একজন অকৃতজ্ঞ মানুষ। গৌতম ভাই, যখন আপনার নাম নেওয়া হয় তখন লোকে বলে যে শুধু নামটাই যথেষ্ট, গৌতম আডানি। আর একজন মানুষ আছেন আমাদের দেশে যিনি গত 8 বছর ধরে অনেক পরিশ্রম করে আপনাকে জনপ্রিয় করেছেন। উনি রোজ আপনার নাম জপ করেন। নাম তো নিশ্চয়ই শুনেছেন, রাহুল। কিন্তু অভিযোগ হলো আপনি কখনো ওনাকে ধন্যবাদ জানাননি পর্যন্ত, একটা থ্যাংক ইউ বলেননি। দেখুন রজত ভাই, রাহুল বাবু হচ্ছেন কংগ্রেস পার্টির এক বলিষ্ঠ নেতা। আর আমার মনে হয় যে একজন উদ্যোগপতি হওয়ার সুবাদে আমি ওনার ব্যাপারে মন্তব্য করি, সেটা শোভা পায় না। উনি একজন সম্মানীয় নেতা, আর আমি দেখেছি যে উনিও দেশের উন্নতিই চান। ঠিক আছে, কোনো কোনো সময় পলিটিক্যাল আবেগে এসে ওনার কোনো বক্তব্য ছড়িয়ে পড়ে, তবে সেটাকে পলিটিক্যাল মশলাদার কথাবার্তা ছাড়া আর কিছু ভাবি না। আপনি ওনাকে নিয়ে টিপ্পণী করেন না বটে, কিন্তু উনি খুব টিপ্পণী করেন। একটা দুটো উদাহরণ আমি দিচ্ছি। রাহুল গান্ধী বলেন, এটা খুব বেশি পুরনো ঘটনা নয়, এই 2022-এর ঘটনা, যে মোদী সরকার ভারতের সমস্ত পোর্ট, সমস্ত এয়ারপোর্ট, সমস্ত গ্যাস, সমস্ত ট্রান্সমিশন, সমস্ত পাওয়ার, সমস্ত মাইনিং, সমস্ত গ্রিন এনার্জি গ্যাস সবকিছু গৌতম আডানিকে দিয়ে দিয়েছে। দেখুন রজত ভাই,
যখন আপনি কারোর ব্যাপারে অভিযোগ করছেন তো এটা বলুন যে যেখানে আমরা একটাও কাজ উইদাউট বিডিং করেছি বলুন, একটা জায়গাতেও বিডিং ছাড়া আর যোগ্যতা ছাড়া কখনোই কোনো ব্যবসায় শুরু করি না। আমিও জানি যে ভারতে ওই ধরনের কাজ করলে সমালোচনা বা কন্ট্রোভার্সি বেশি হয়। তাই আমার আদানি গ্রুপের একটি ফিলোসফি আছে যে কোনো জিনিস বিডিং ছাড়া একেবারেই টাচ করা হবে না। তা সেটা আমার পোর্টই হোক, এয়ারপোর্ট হোক, রাস্তাই হোক বা পাওয়ার হাউস হোক, একটাও ব্যবসা আমরা বিডিং ছাড়া করিনি। আর এটা তো সেরকম কথা হয়ে গেল যে আপনি কোনো পরীক্ষায় হয়তো প্রথম হয়েছেন আর লোকেরা বলছে যে আরে আপনি প্রথম হলেন কি করে। এটা তো কেউ বলতে পারে প্রশ্ন লিক করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো সেইটা একটা বড় দোষের কথা, কিন্তু আজ পর্যন্ত এরকম দোষ এমনকি রাহুল বাবুও দেননি যে আমার এই বিডিং প্রক্রিয়ায় কোনো দোষ বা গণ্ডগোল আছে। আর এই গণ্ডগোলের চোটেই আপনি এটা পেয়েছেন, সোজা রাস্তায় নয়। দেখুন, দোষ কি সেটা আমি বলছি। উনি বলছেন যে এই সমস্ত টাকা যা আপনি বিনিয়োগ করেন আলাদা আলাদা ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্টে, এই সমস্ত টাকা ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। আর 2 লক্ষ কোটি টাকার লোন আছে গৌতম আডানির ওপর। এগুলো তো জনগণের টাকা যা দিয়ে আপনি পকেট ভরেন। হ্যাঁ রজত ভাই, আপনি এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমি আপনাকে বলি যে ইনফ্রাস্ট্রাকচার আপনি প্রজেক্ট তৈরি করেন, সেক্ষেত্রে যে কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট মানে কিছু ব্যাংকের বিনিয়োগ হয় আর তার উপর আপনি ইকুইটি লাগান। 30 থেকে 40% আপনি নিজে পয়সা দেন আর 60 থেকে 70% আপনাকে কোনো ব্যাংক ঋণ দিয়ে দেয়। প্রশ্ন হলো যে আপনি যে ঋণ নেন সেই ঋণটির মধ্যে আপনার রেটিং কত। আজ আমি আপনার মাধ্যমে এটা বলতে চাই যে আমাদের ঋণের মাধ্যমে আদানি গ্রুপ ভারত এমন একটি গ্রুপ যার যোগ্যতা, যে যোগ্যতা কোনো পলিটিক্যাল পার্টি বা ব্যাংক ধার্য করে না, এটা ইন্ডিপেন্ডেন্ট রেটিং এজেন্সি দিয়ে থাকে, তারাই যোগ্যতা ধার্য করে। আর এটা পুরোপুরি ফিনান্সিয়াল অ্যানালিসিস করেই দেওয়া হয়। আর এই অ্যানালিসিসের ভিত্তিতেই যে লোন চায় তাকে লোন ধার্য করা হয়। আর এই লোনের যোগ্যতা ভারতেরও যেমন হয় তেমনই ভারতীয় ব্যাংকগুলোরও হয় আর সমস্ত কর্পোরেটেরও তেমনই হয়ে থাকে। আজ এই আদানি গ্রুপের সমস্ত কোম্পানি যা ইন্ডিয়ার নিজস্ব রেটিং মানে ভারতবর্ষে তার একেবারে পর্যাপ্ত, হুইচ ইজ আ সভরেন রেটিং। আজ বলতেই পারি আদানি গ্রুপের এত বেশি ডিসিপ্লিন আর রেটিং আছে যে আজ পর্যন্ত আমার এই 25 বছরের ব্যবসায়িক জীবনে না একদিনের জন্য পেমেন্ট দিতে দেরি করেছি, না কোনোভাবে সুদের হার বদলানো হয়েছে। ফলে যখনই আদানি গ্রুপের পয়সার দরকার পড়েছে যে কোনো ডেভেলপমেন্টের কাজের জন্য, সেটা সবাই দেওয়ার জন্য তৈরি। রাহুল গান্ধী বলছেন যে যা কিছু আপনি পাচ্ছেন সব মোদিজির জন্যে। আপনি দেখবেন যে আমি 2013 পর সেই সময় মোটামুটি 80% পয়সাই ভারতীয় ব্যাংক থেকেই নিতাম, এখন সেটা 35% হয়ে গেছে মোটামুটি। আর আমরা পুরোপুরি ইন্টারন্যাশনাল মার্কেটে গ্লোবাল রেটিং করে চলে গেছি। তো আজকে গ্লোবালের মধ্যে ভারতীয় কারুর কিছু বলাতে অথবা করাতে কেউই পয়সা দেয় না। ওরা তো শুধু ওদের রেটিং আর সরকারের অনুমতিতেই পয়সা দেয়। আর আমি আপনাকে বলতে চাই যে আমাদের সমস্ত কোম্পানির রেটিং যা আছে আর আমাদের যা যা ডিসক্লোজার, সেই সব ডিসক্লোজারের ওপর ভিত্তি করে আমাদের একটি কোম্পানিকে বিশ্বজুড়ে 3rd ESG লেভেলের ওপরে পুরস্কার পেয়েছে। তা এই সমস্ত অভিযোগ এটা কিন্তু পুরোপুরি অনস্বীকার্য। এখন ঠিক আছে, পলিটিক্যালি উনি হয়তো বলার জন্য এসব বলেন, কিন্তু এর জবাব তো যারা লেন্ডার আর আমরা বড়োয়ার মানে ঋণ গ্রহীতা, যে ঋণ দেয় তাদের সাথে আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হয়। বেশিরভাগ লোন আপনি সরকারি ব্যাংক থেকে পান আর 40% ঋণ 2020 থেকে 2022-এর মধ্যে পেয়েছেন। না, আমি আপনাকে বলছি যে আমাদের ঋণের মাত্রা বিগত 10 বছরে কি বিগত 8 বছরে 11% থেকে বেড়েছে।
আর আমাদের রোজগার 24% বেড়েছে। তার মানে আমাদের যা যা লাভ বা লাভের পরিমাণ তা বেড়েছে, আর সেই কারণেই আমাদের রেটিং ভালো হয়েছে, যা আমাদের বরোয়িং বা ঋণ গ্রহণের চেয়ে অনেক বেশি। দেখুন, বহু মানুষ বলে যে কখনো যদি আডানির বেলুন ফাটে তাহলে সমস্ত ব্যাংকে তালা পড়বে। এটা তো কোনো কোনো সমালোচকের মনের ইচ্ছে হয়ে থাকে, কিন্তু আমি আপনাকে বলছি যে আডানির যা সম্পত্তি তা কিন্তু আডানি লোনের চেয়ে 3-4 গুণ বেশি। তাই কারোরই পয়সা কিন্তু অসুরক্ষিত নয়, পুরোপুরি নিরাপদ। তার মানে এই বেলুন উঠতেই থাকবে, কখনো ফাটবে না। ভারত যত উন্নতি করতে থাকবে বেলুন ততই উঠতে থাকবে। এবার আমরা জনগণের প্রশ্ন শুনব। হ্যাঁ, আপনি। হ্যাঁ, 3 নম্বর। আপনি বলেছেন নাম্বারস আপনার জন্য ইম্পর্টেন্ট নয়, ওটা শুধুই মায়া। কিন্তু আমাদের খুব গর্ব হয় যখন আমরা এটা জানতে পারি যে পৃথিবীর যিনি সবচেয়ে ধনী মানুষ তিনি আমাদের দেশেরই লোক। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি জীবনে প্রচুর বড় বড় রিস্ক নিয়েছেন হয়তো, তো তা করতে গিয়ে কখনো কি ভয় পেয়েছেন? যখন আপনি কোনো ঝুঁকি নেন তখন কিন্তু তার পরিণতিও আপনার জেনে থাকা উচিত। আমি জীবনে অনেক ক্ষেত্রেই ঝুঁকি নিয়েছি, আর এটাও বলবো না যে সব ক্ষেত্রেই আমি সফলও হয়েছি, অনেক জায়গাতেই অসফলও হয়েছি। তাই ঝুঁকি নেওয়ার পরে আপনার মধ্যে অতটা ক্ষমতা থাকা দরকার যে আমি এই বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবো, আর তার জন্য আপনার দরকার পারসিভারেন্স। সমস্যা আসতে থাকবে, সে আপনি যে কাজই করুন না কেন। এরকম তো নয় যে আপনার কাছে সাফল্যের চাবিকাঠি আছে, চাবি ঘোরালেন সফল হয়ে গেলেন। সমস্যা প্রচুর হবে, কিন্তু যদি আপনার উদ্দেশ্য সৎ হয় আর আপনি যদি উদ্যমী হন, পারসিভারেন্স থাকে, ধৈর্য থাকে, তো আমার অভিজ্ঞতা বলে যে আপনি কখনোই বিফল হবেন না, সাফল্য আসবে। রাহুল গান্ধী আরও একটা অভিযোগ করেছেন যে মোদিজি এত সাপোর্ট করেন মুন্ড্রা পোর্ট ট্রাস্ট থেকে, যেটা আপনার পোর্ট, যেটা আপনি প্রথমে বানিয়েছিলেন। 2021 সালের সেপ্টেম্বর মাসে ওখান থেকে 20,000 কোটি টাকার ড্রাগ ধরা পড়ে। 2022-এর মে মাসে 500 কোটি টাকার ড্রাগ ধরা পড়ে। তারপর আবার জুলাই 2022-এ 375 কোটি টাকার ড্রাগ ধরা পড়ে। আর উনি জিজ্ঞেস করছেন সে কে যে আডানিকে বাঁচাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি এই যে ড্রাগস ধরা পড়েছে, তো আপনি কি কখনো এভাবে ভেবেছেন যে এই যে ড্রাগস এগুলো ধরা পড়েছে সেটা খুব ভালো কথা, আর যখন ড্রাগসের ব্যাপারে জানা যায় তো সেটা সাথে সাথে ধরা পড়ে যায়। এর মানে কিন্তু এটা নয় যে আগে কখনো ড্রাগস কারবার হয়নি। কিন্তু আজকে আমি আমাদের সবকটা এজেন্সির প্রশংসা করতে চাই, তা সে কাস্টমস হোক কি পুলিশ হোক কি ডিআরআই হোক, যে ওরা সবাই খুব ভালোভাবে কাজ করে এই ধরনের ড্রাগস পাচারকারীদের ধরে ফেলেছেন। আর আমার কাছে মানে আমরা যখন পোর্ট চালাই তখন আমাদের কাছে কোনো ক্ষমতা থাকে না, মানে শুধুমাত্র যা সরকার করতে বলেন সেটাই আমরা করি আর কি। যদি পোর্ট চালাচ্ছেন তাহলে আপনার কাজ হলো শুধুমাত্র কার্গো নামানো আর কার্গো চড়ানো। আপনার কাছে কিন্তু পুলিশের কোনো ক্ষমতা নেই, কোনো ইন্সপেকশনের ক্ষমতা নেই, কোনো রকম অ্যারেস্ট করার ক্ষমতাও নেই। এইসব কাজ কিন্তু সরকারের আলাদা আলাদা এজেন্সি করে থাকে। তাই এইসব হলো জনগণকে ভুল বোঝানোর চেষ্টা। ভালো কথা হলো যে যা যা ধরা পড়েছে সেই সব সরকারের কাছে যথেষ্ট সেই ব্যাপারে খবর থাকে, যে কে এইসব করায়, কেই বা পাচার করে, কিভাবে আসে, সেই সবই কিন্তু সরকারের কাছে ধরা পড়েছে। কিন্তু অভিযোগ রাহুল গান্ধী কংগ্রেস পার্টি এটা করছে যে বারবার ড্রাগ ধরা পড়ছে, তা সত্ত্বেও সরকার বা সরকারি এজেন্সি আডানি বা আডানির কোন লোকজনকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেননি। না, এসব ভুল কথা। যখন কোনো ইনভেস্টিগেশন হয়ে থাকে সেটা সবসময় 360 ডিগ্রি ইনভেস্টিগেশন হয়ে থাকে, আর তাতে তো জিজ্ঞাসাবাদ হয়েই থাকে একরকম। এরকম কিছু হয় না যে সরকারি লেভেলের জিজ্ঞাসাবাদকে কেউ বাইপাস করে গেল। তাই আমি এটা মানতে রাজি নই যে এইসবে আডানি গ্রুপকে ওনারা কিছু এরকম করেছেন, মানে কিছু স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছেন আর কি। দেখুন, যেমন আপনার সম্পত্তির হিসেব করতে গিয়ে আমার যথেষ্ট সমস্যা হয়েছিল, ঠিক সেইভাবেই রাহুল গান্ধীর অভিযোগের হিসেব করতেও সমস্যা হয়েছে। 8 বছর ধরে রোজ 2-3টে অভিযোগ করেন। রজত ভাই, আমার তো মনে হচ্ছে যে আপনি রাহুল বাবুর কথা বলে
আবার আমার সাথে ওনার ঝগড়া করিয়ে দেবেন আর কি। আর তারপর কালকে আবার অন্য কোনো কথা বলে ফেলবেন। তো আমি এটা মানি যে রাহুল বাবু হচ্ছেন একজন সম্মানীয় নেতা। এটাও ঠিক আছে যে ওনাকেও একটি পলিটিক্যাল পার্টি চালাতে হয়, ওনাদের আইডিওলজির লড়াই লেগেই থাকে, আর তাতেও দোষারোপ প্রতি দোষারোপ খুবই সাধারণ ব্যাপার। তো আমি তো একজন সাধারণ উদ্যোগপতি মাত্র, তাই আমি আমার কাজ করতে থাকি আর উনি ওনার পলিটিক্সের কাজ করতে থাকেন। না তো আপনি সাধারণ মানুষ না উনি। দেখুন, উনি কি বলেছেন, ওনার এই ব্যাপারেও প্রবলেম আছে যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটা আছে, উনি বলেন যে ওখানে যে ক্রিকেটের পিচ আছে ওখানে একটা এন্ডের নাম আদানি এন্ড কেন? আসলে ব্যাপারটা হচ্ছে, যখন কোনো স্টেডিয়াম তৈরি হয় তখন ওনারা অকশন থেকে ওই স্টেডিয়ামের মানে কোন দিকে রিলায়েন্স স্টেডিয়াম হবে, অন্যদিকে আডানি হবে কিনা, এই দুটো গ্রুপই টাকা দিয়েই ব্যবস্থা করেছে। টাকা দিয়ে মানে টাকা দিয়ে রাইটস কিনেছে। তো এতে ভুল কি হয়েছে সেটা আমি তো ঠিক জানি না। আপনি কখনো রাহুল গান্ধীর সম্বন্ধে কিছু বলেননি। আজ লোকজন সামনে আছে, পাবলিক সামনে আছে, তো সুযোগ আছে কিছু বলতে চান ওনার সম্বন্ধে? 2014 সালের ভোটের পরে, ভোটের সময় আর তারপরেও যেভাবে ক্রমাগত রাহুলবাবু আমাকে আক্রমণ করে চলেছিলেন, তাতে আপনারাও জানতে পেরেছেন যে আদানি কে, আর সেই কারণেই আজ আমি এইখানে আছি, তাই নয় কি? আপনি আদালতে আবার একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আবার গৌতম আদানির ওপর আরও কিছু অভিযোগ আর প্রশ্ন উত্তর চলবে। অন্ধ্রপ্রদেশে 60,000 কোটি, ওড়িশাতে 57,000 কোটি, পশ্চিমবঙ্গে 33,000 কোটি। কিন্তু এত কিছুর পরেও লোকে বলতে থাকে যে মোদি নাকি আদানির চৌকিদার। লোকে বলে যে মোদি আদানিকে তৈরি করেছে। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজকে মোকদ্দমা চলছে খুবই জনপ্রিয় শিল্পপতি গৌতম আদানির ওপর। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে বহু চর্চিত উদ্যোগপতি গৌতম আডানির ওপর অভিযোগ হলো যে উনি চুপি সাড়ে কাজ সারেন। গৌতম ভাই, এতক্ষণ ধরে আমি আপনাকে রাহুল গান্ধীর ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম, কিন্তু আপনি গভীর জলের মাছ। রাহুল গান্ধী নিজের ভারত জোড়ো অভিযানে আরবিআইয়ের ফর্মার গভর্নর রঘুনাথ রাজনের সঙ্গে কথা বলছিলেন, আর উনি জানান যে পার্লামেন্টের একজন চৌকিদারের সাথে ওনার কথা হয়, সেরকম চৌকিদার নয়, আসল চৌকিদার। আর ওই চৌকিদার রাহুল গান্ধীকে বলেন যে উনি 4 বছর আগে আদানির শেয়ার কিনেছিলেন, আর অনেক লাভ হয়, আরও লাখপতি হয়ে যায়। উনি তো তাহলে প্রশংসাই করছেন। কি বিষয়ে কি প্রসঙ্গে আলোচনা হচ্ছিল আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে যে কোনো সাধারণ মানুষ, সে ছোট বিনিয়োগকারী হোক অথবা বড় হোক, সে আদানি গ্রুপে বিনিয়োগ করার পর লাভ করে, টাকা রোজগার করে, তখন এর চেয়ে বড় উপলব্ধি, খুশি আমার কাছে আর কিছু হয় না। আর এ ব্যাপারে আমার মনে হয় রাহুলবাবু তো এমনি এমনি সাধারণভাবে কথা বলেছেন, আর তার ফলে যে আউটকামই হয়েছে সেটা আমার ভালোর জন্য কি খারাপের জন্য সেটা আমিও বলতে পারবো না। কিন্তু ভালোর জন্য তো ছিল, কারণ কংগ্রেস আলোচনা করে, রাহুল গান্ধীও আলোচনা করেন, আর আপনি রাজস্থানের রাহুল গান্ধীর পার্টির সরকার অশোক গেহলোতের জন্য 68,000 কোটি টাকা বিনিয়োগ করেন। রাজস্থানে যে সম্ভাবনা আছে, আর শুধুমাত্র রাজস্থান নয়, যে যে রাজ্যে যা যা সম্ভাবনা আছে, তার জন্য আদানি গ্রুপ ডেভেলপমেন্টের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আর আপনি দেখেছেন যে কিছুটা মিডিয়াও কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করে, আর তাতে আমি পরে শুনতে পেয়েছি যে রাহুল গান্ধী বাবুও প্রেস কনফারেন্সে আমাদের বিনিয়োগ করাকে প্রশংসা করেছেন। হ্যাঁ, তাই আমি বিশ্বাস করি যে এমনকি রাহুল গান্ধীরও এরকম কোনো মানসিকতা নেই যা কিনা ডেভেলপমেন্ট বিরুদ্ধ। তো আমার তো প্রধান উদ্দেশ্যই হলো যে সমস্ত রাজ্যে গিয়ে যেখানে যেখানে যতটা সম্ভব তত বেশি বিনিয়োগ বা ইনভেস্ট। আপনি বলছেন উনি ডেভেলপমেন্টের বিপক্ষে নন, কিন্তু কংগ্রেস পার্টির স্লোগান হলো সাধারণ মানুষ বেহাল, আদানি মালামাল।
দেখুন, পলিটিক্যালি যাই বলা হোক না কেন, আলটিমেটলি আপনি আমায় একটা কথা বলুন যে ওনার করা অভিযোগে একটা হলো পলিটিক্যাল স্টেটমেন্ট, আর আরেকটা হলো গিয়ে সত্যিকারের অভিযোগ, ঠিক আছে? এবার জনগণ সিদ্ধান্ত নিক, আপনি সিদ্ধান্ত নিন যে আমরা যা কাজ করি তাতে আসল সত্যটা ঠিক কি। আমার মনে হয় আজ সেটা ডিসাইড হয়ে যাবে গৌতম ভাই। কারণ দেখুন, একদিকে কংগ্রেস আলোচনা করে আর অন্যদিকে অশোক গেহলোত আপনাকে আমন্ত্রণ করেছেন। আমি উল্লেখ করেছি 68,000 কোটি টাকা বিনিয়োগ। আসলে আমরা প্রথমে ভাবতাম অশোক গেহলোত জাদুকর, এখন তো মনে হচ্ছে আপনি জাদুকর। অশোক গেহলোতের বর্তমান সরকারের আগের সরকারের সাথে কাজ করেছি। আমরা রাজস্থানে খুব বড় লেভেলে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি। অশোক গেহলোতের সরকার আমাদেরকে পাওয়ার প্রজেক্টের জন্য জমি দেন, মাইনিংয়ের জন্য এমডিওতে কন্ট্রাক্ট হয়, আর সব কিছু বিডিংয়ের মাধ্যমে হয়। এরকমও নয় যে আমরা বিডিং না করে কিছু করেছি আর উনি পলিসির অন্তর্গত থেকে যা সাহায্য করেছেন তা পলিসির মধ্যে থেকেই উনি করেছেন। ওনার উদ্দেশ্য খুবই পরিষ্কার। আর যখন আপনি একজন সিরিয়াস প্লেয়ার আর আপনি পলিসির মধ্যে থেকেই সব কিছু করছেন, তখন আমার মনে হয় যে আজ কংগ্রেসের মানে অশোক গেহলোত বাবুর কংগ্রেস সরকারই শুধু নয়, আমরা কেরালার লেফট গভর্নমেন্টের সাথেও কাজ করছি, এমনকি মমতা দিদির সাথেও কাজ করছি, এমনকি নবীন পট্টনায়ক, জগনবাবু, এমনকি কেসিআর, মানে আমরা আলাদা আলাদা রাজ্যের মধ্যে কাজ করছি, আলাদা আলাদা সরকারের সাথে। সেখানে রিজিওনাল পার্টিও আছে, কংগ্রেসও আছে, লেফট পার্টিও আছে। তাই আজ আমি দাবি করেই বলতে পারি যে কোনো সরকারের সাথেই আমার কোনো অসুবিধে হয়নি। তাই ওনার স্টেটমেন্ট বা বক্তব্য সে সব কিছুই অন্য জায়গায়। আর যখন আপনি একজন সিরিয়াস প্লেয়ার ইনফ্রাস্ট্রাকচারের জন্য, আর আপনি সমস্ত রাজ্যে যে কথা দিয়েছেন সেই কথা অনুযায়ী আপনি ডেভেলপমেন্টও করছেন, তাই এমন ক্ষেত্রে আমার আজ পর্যন্ত কোনো সরকারের সাথেই কোনো রকম অসুবিধে হয়নি। কিন্তু গৌতম ভাই, ইমপ্রেশন তো এটাই বলে আপনি সেখানেই বিনিয়োগ করেন যেখানে মোদি সরকার আছে, যেখানে বিজেপি সরকার আছে সেখান থেকে আপনি বেশি প্রজেক্ট পান। এই জন্যই তো বলি যে আজ আমরা মানে আদানি গ্রুপ খুব খুশি, কারণ আজ আমরা 22 রাজ্যে কাজ করছি, আর সব জায়গায় তো আর বিজেপির সরকার নেই, আর এমন কোনো একটি সরকারও নেই যার বিরুদ্ধে আমার অভিযোগ আসে যে আমি সাহায্য পাইনি। আমি রিসার্চ করে বার করেছি যে অন্ধ্রপ্রদেশে 60,000 কোটি, উড়িষ্যায় 57,000 কোটি, পশ্চিমবঙ্গে 35,000 কোটি। কিন্তু এসব সত্ত্বেও লোকে বলে মোদি আদানির চৌকিদার, লোকে বলে মোদি আদানিকে তৈরি করেছে। দেখুন, অনেক কম লোকই এইরকম ধরনের স্টেটমেন্ট দেয়, যাদের মোদিবাবুকে নিয়ে অসুবিধে আছে বা মতভেদ আছে, যথেষ্ট বিরোধিতা আছে, তাদের সত্ত্বেও আমার অভিজ্ঞতা বলে যে বেশিরভাগ মানুষই আসলে মোদিকেই চায়, আর আদানির ডেভেলপমেন্টে তাদের মডেল নিয়ে তাদের কোনো রকম অসুবিধা নেই, বাধা নেই। আচ্ছা, এই কথা কি সত্যি যে প্রথম যে বড় বিনিয়োগ হয়েছিল, আপনি যার থেকে ধনী হন, মুদ্রার পোর্ট, ওটা বানানোর জন্য মোদিজি আপনাকে 1 টাকা পার স্কোয়ার ফিট জমি দিয়েছিলেন? 1 টাকা মূল্যের যে জমি দেওয়া হয়েছিল, তো রজতবাবু আমি এখানে আপনাকে বলতে চাই যে সেই জমি আসলে জমি ছিলই না। যখন সমুদ্রের জল, সি ওয়াটার, জোয়ারের সময় যখন ভেতরে চলে আসতো, সেই জমি জলের নিচে চলে যেত, আর আমরা মোটামুটি 10 ফুটের 3-4 মিটারের ওর ওপর রিক্লেমেশন করেছি আমরা। আর রিক্লেমেশনের খরচ কিন্তু জমির খরচের চেয়ে অনেক বেশি হয়। আজকেও যদি আপনি মুদ্রা পোর্টের এক্সাম্পল দেন, তাহলে সেটা একটি ইউনিক এক্সাম্পল হয়ে দাঁড়ায় যে আমরা চাষিদের 1 একর জমিও নিইনি। তো আজ ওখানে এত বড় পোর্ট, ইনফ্রাস্ট্রাকচার, ইনভেস্টমেন্ট আসার পর ওখানকার জমির মূল্য অনেকটাই বেড়ে গেছে। তাই আজকে এই অভিযোগ করা যে জমির দাম, বিশেষ করে যখন দেওয়া হয়েছিল, যখন জমি ডেভেলপড ছিল না, আর আজকের সময়ের দামের ভিত্তিতে এরকম ধরনের অভিযোগ করা, তো এইটা আমার মনে হয় যে পুরোপুরি ভুল, ঠিক নয়। আপনার বন্ধুরা বলেন যে যখন ওই জমি ডেভেলপ করা হচ্ছিল, তখন সকালবেলা 4টের সময় উঠে আপনি একটা গাড়িতে করে ধাক্কা খেতে খেতে রোজ ওখানে যেতেন। রজত ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে
যে পরিশ্রম ছাড়া, নিষ্ঠা ছাড়া যদি কাজ করেন তাহলে এত বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট তৈরি করা যায় না। জীবনপাত পরিশ্রম করা দরকার তার জন্য। আর সেই পরিশ্রম শুধু আমি একা নই, আমার সমস্ত কর্মচারীরা আমার সাথে মিলে মিশে একজোট হয়ে কাজ করেছে। তার ফলেই তো এই মুদ্রা পোর্টটা আজ দাঁড়িয়েছে। আর আমি আজ এই কারণে খুশি যে আমরা যেভাবে ডেভেলপমেন্ট করেছি, যে 10 বছরে এটি ভারতের সবচেয়ে বড় পোর্ট হয়ে গেছে। আর এখানে সরকার একটি টাকাও নিবেশ করেনি। এমনকি রাস্তাও আমরা পুরোটাই কানেক্টিং বানিয়েছি। 100 কিলোমিটারের ব্যক্তিগত রেলওয়ে লাইনও আমরা বানিয়েছি, এয়ারপোর্টও বানিয়েছি। সরকার শুধু আমাদের জমি দিয়েছিলেন আর ডেভেলপমেন্ট রাইটস দিয়েছিলেন, আর কিছুই দেননি। কিন্তু হ্যাঁ, আর এটা করেছেন যে যখন যখন পারমিশনের প্রয়োজন পড়েছে তখন গুজরাটের যে সরকারই ছিল সবাই খুব সাহায্য করেছেন। দেখুন, যে সরকারই ছিল না কেন আপনাকে সাহায্য করেছে। এই জন্যই তো লোকেরা বলে থাকে যে গুজরাটে চিমন ভাই, কেশু ভাই, নরেন্দ্র ভাই, সকলের ভাই গৌতম ভাই। দেখুন রজত ভাই, আমি আপনাকে বলতে পারি যে আদানি গ্রুপে আলাদা কোনো অভিজ্ঞতা নেই। গুজরাটের যারাই উদ্যোগপতি প্রত্যেকের একই রকম অভিজ্ঞতা হয়েছে। কারণ গুজরাটের গভর্নমেন্ট, তাও আজকের নয়, এমনকি মাধব সিংয়ের সময় থেকেও বা তারও আগে থেকে খুবই ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডলি গভর্নমেন্ট। তাই সেখানে যে নীতি তৈরি হোক না কেন সেটি শিল্পপতিদের খুবই আকর্ষিতই করে। না হলে গুজরাটের তো আলাদা কোনো সম্পদই নাই। খরা প্রতি 3-4 বছরে লেগেই থাকে। নর্মদা বাঁধের জল আসার আগের পরিস্থিতি আর কি একেবারে যাতা ছিল। অথচ তা সত্ত্বেও শিল্পায়ন সবচেয়ে বেশি ওখানেই এগিয়েছে। এমনকি যখন আমার জন্মও হয়নি তার আগেও গুজরাট এগিয়েই ছিল। তাই একথা ঠিক নয় যে আদানিকে বিশেষ কোনো ফেভার দেওয়া হয়েছে বা সেরকম কিছু। আপনি বলছেন যে আপনি কৃষকদের 1 ইঞ্চিও জমি নেননি। এই কয়েকদিন আগে অরবিন্দ কেজরিওয়াল গুজরাট গেছিলেন, অনেকবার গেছেন। তখন উনি বলেছিলেন যে যেসব কৃষকের 25 লাখ প্রতি একর ক্ষতিপূরণ পাওয়া উচিত ছিল, গৌতম ভাই তাদেরকে 1 লাখ প্রতি একর দিয়ে কাটিয়ে দিয়েছেন। দেখুন রজত ভাই, এরকম অভিযোগ থাকলে আপনি তো সবার আগে কেজরিওয়ালকে ভুলে যান। ওই কৃষক নিজেই অভিযোগ করত। আজ পর্যন্ত আপনি কখনো শুনেছেন এমনকি খবরের কাগজে যে কোনো কৃষক আমাদের বিপক্ষে গুজরাটের কোনো অ্যাকুইজিশনের জন্য অভিযোগ করেছে? আপনাকে ভয় পায় না তো? আজ পর্যন্ত আমরা মুদ্রার কোনো জমি কৃষকদের থেকে নিইনি। যে জমি নেওয়া হয়েছে সেগুলি সরকারি অন সার্ভে ল্যান্ড, যার উপরে সমুদ্রের জল এসে যেত, সেই জমিতে আমরা রিক্লেমেশন করে সেখানে ডেভেলপমেন্ট করেছি। আর সেই ডেভেলপমেন্টের জন্যই 50,000 কোটি লক্ষ কোটি টাকার বিনিয়োগ করার ফলেই জমির মূল্য একেবারে আকাশ ছুঁয়েছে। আর এর থেকে পুরোপুরি লাভবান ওখানকার কৃষকরাই হচ্ছে। আর আজকে আমি সবচেয়ে বেশি খুশি কারণ আদানি গ্রুপ মুদ্রায় উন্নতি এই জন্য অনেক বেশি করতে পেরেছে কারণ যে ওখানকার সমস্ত কৃষক আর ওখানকার কমিউনিটির সঙ্গে সঠিক বোঝাপড়ার মাধ্যমে উন্নতি হচ্ছে। এখন গুজরাটের কোনো কৃষকের সাথে আমার কথা হয়নি, কিন্তু দিল্লিতে যে কৃষকরা আন্দোলন করছিলেন ওনারা বলছিলেন যে নরেন্দ্র মোদী যে 3টে কৃষি আইন নিয়ে আসছেন তাতে নাকি আদানির লাভ হবে। দেখুন রজত ভাই, যদি এভাবে দেখতে চান তাহলে আমাদের কৃষিতে খুবই সীমিত এক্সপোজার আছে। আর স্বল্প বিস্তর ফুড কর্পোরেশনের জন্য আমরা ওয়্যার হাউসও বানিয়েছিলাম। আর সেই গুদাম বা ওয়্যার হাউসের মধ্যে যে গম ছিল সেই গম কিন্তু আদানি গ্রুপের কেউই কেনেনি বা তার মালিক বলেও দাবি করেনি। সেটি ফুড কর্পোরেশন সর্বনিম্ন সাপোর্ট প্রাইস যা কৃষকদের কাছ থেকে নেয় সেটাই জমা করে আর বিলো পভার্টি লাইনে থাকা নাগরিকদের সাপ্লাই করে, মানে দিয়ে দেয়, সেটাই ওদের কাজ। তো আমি শুধু একটি ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করেছি আর কি। না, অভিযোগ হলো আপনাকে আগে থেকেই জানানো হয়েছিল যে এরকম বিল আসতে চলেছে, তাই আপনি আগে থেকেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে নেন আর সেখানে কোল্ড স্টোরেজ বানিয়ে নেন যাতে আপনি লাভবান হতে পারেন। দেখুন, প্রথমত এসব তো ভিত্তিহীন কথা। কি হয়, কৃষক জিনিস তৈরি করে কিন্তু ওরা জানে না বাজারের চাহিদা ঠিক কতটা। তাই যখন তাদের তৈরি করা জিনিস বাজারে আসে বাজারের দর কমে যায় আর জমিয়ে রাখার কোনো জায়গাই নেই। কিন্তু যদি ওই কৃষি আইন বলবৎ হয়ে যেত তাহলে আদানির কি কোনো লাভ হতো না হতো না? আমার তো মনে হয় এই আইন ভালোই ছিল। আর আমি এটা এই কারণে বলছি না যে এতে আদানি গ্রুপের ভালো হতো বা হতো না।
আমি সত্যি সত্যি একজন নাগরিক হিসেবেই কথা বলছি, কারণ নিজেকে আগে আমি ভারতের নাগরিক ভাবি, তারপরে আডানি সাম্রাজ্যের কথা ভাবি। তাই আমি বিশ্বাস করি যে এই আইন ভালোই ছিল। এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে একটি পলিটিক্যাল ইস্যু করে এটিকে বাতিল করে দেওয়া হলো। কারণ দেশ বা দেশবাসী সত্যি আমি দেখছি যে 40 থেকে 50% জনগণই ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি এগ্রিকালচারের ওপরেই কিন্তু নির্ভরশীল, কৃষির ওপরেই। আর আমাদের দেশের এত ক্ষমতা আছে যে শুধুমাত্র ভারতবর্ষকেই নয়, হ্যাঁ ভারত দেশকেই নয়, গোটা পৃথিবীতেও খাবার সাপ্লাই করতে পারে, এতটা ক্ষমতা আছে। আর এই ক্ষমতা অর্জন করার জন্য সবচেয়ে বড় বাধা হলো যেখানে ইনফ্রাস্ট্রাকচার সেরকম নেই। মানুষের কাছে রেলের সাহায্যে জিনিস পৌঁছয় না, কোল্ড স্টোরেজ নেই, ওয়্যার হাউজিং নেই। তাই একদিক থেকে যেমন উপভোক্তা আছে যারা জিনিস পাচ্ছে না, সেরকম অন্যদিকে কৃষকরাও সঠিকভাবে উপার্জন করতে পারছে না। এতে আডানি হয়তো এরকম আইন এলে আরও কত বিনিয়োগ করা যেতে পারে ইনফ্রাস্ট্রাকচারে যাতে কৃষকরা লাভবান হয় সেটা ভাবতো। আজকে আমি বলছি আপনাকে যে আজ আমরা পোর্ট তৈরি করছি, এয়ারপোর্ট তৈরি করছি, রাস্তাঘাট তৈরি হচ্ছে, পাওয়ার হাউস তৈরি হচ্ছে। তাই আডানি গ্রুপ বা আডানি ফ্যামিলির জন্য আলো বা পোর্ট ব্যবহার করার জন্য নয়, এটা জনগণের জন্য হচ্ছে। আর এই দেশের জনগণ কিন্তু দেখেছে, আমি দেখেছি যে আজ থেকে 15 বছর আগে বিদ্যুতের অবস্থা কী ছিল। এমনকি আপনার এই নয়ডাতেও বিদ্যুৎ চলে যেত, অথচ আজ আপনি আনইন্টারাপ্টেড পেয়ে যাচ্ছেন। আজ এয়ারপোর্টে এত ধরনের সুবিধে আছে, রাস্তা ভালো হয়ে গেছে। তাই আমি মানি যে একমাত্র ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমেই দেশের উন্নতি হয়। আর এই জনগণেরা, বিশেষ করে নবাগতরা, এদের কিন্তু চাহিদা আজ অনেক বেড়ে গেছে। অন্যদিকে নানান ধরনের চাকরিও তৈরি হচ্ছে। তাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার তো মনে হয় একমাত্র রাস্তা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারকে আরও বাড়িয়ে তোলা, আর অন্য কোনো উপায় নেই। আপনি তো অনেক কিছু করেছেন, ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছেন, এয়ারপোর্ট, পোর্ট তৈরি করেছেন, রোজগার এনেছেন। মোদিজিকে এসে কিছু করেছেন না করেননি? মোদিবাবুর কাছ থেকে আপনি ব্যক্তিগত কোনো সাহায্য পাবেন না। আপনি নেতিবাচক কথা বলতে পারেন, আপনি দেশের ভালোর জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে সে সম্বন্ধে আপনি চর্চা করতে পারেন। দেখুন, আপনি নীতি বানান যা সকলের জন্য অ্যাভেলেবল, সেটা আডানি গ্রুপের জন্য অ্যাভেলেবল, ঠিক আছে? আর এইসব কথাবার্তার মধ্যে যদি আপনি ব্যবসা বাড়িয়ে তোলেন, দেখুন আমি আমার জীবনে দেখেছি যে ব্রেক আমি পেয়েছি সেটা আগে রাজীব গান্ধীর সরকার আমায় দেয় যাতে আমরা গ্লোবাল ট্রেডিং হাউস বানাতে পারি। দ্বিতীয়বার ব্রেক পাই যখন নরসিম্হা রাও সরকার ছিল আর উনি প্রাইভেট পাবলিক পার্টনারশিপের ডেভেলপমেন্টের ওপর জোর দেন, সেই পথে এগিয়ে যান আর দেশকে এক বৃহৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের রাস্তা দেখান। আর তৃতীয় ব্রেক আমি কেশুভাই গভর্নমেন্ট থাকাকালীন পাই। আপনার কথা ঠিক যে মোদিবাবু ওই সময়, কারণ মোদিবাবু 12 বছরের জন্য ওখানে মুখ্যমন্ত্রী থাকেন আর কি। আর আজ আমি খুবই গর্বের সাথে বলতে পারি যে একটি দারুণ অভিজ্ঞতা আমার হয়েছে মোদি সরকার থাকার ফলে। দেখুন, মানুষ জানতে চায় যে শুধুমাত্র আদানি ধনী হবে না কখনো দেশও ধনী হবে। দেখুন, দেশ অনেক উন্নতি করছে। আমি দেখতে পাচ্ছি যে আগে $1 ট্রিলিয়ন ইকোনমি, দেশ স্বাধীন হওয়ার পর আমরা প্রায় 75 বছর কাটিয়ে ফেলেছি, ভালো ডেভেলপমেন্ট করছি। মোটামুটি 58 বছরে আমরা $1 ট্রিলিয়ন ইকোনমি হতে পেরেছিলাম। তারপর 12 বছর লেগেছিল দ্বিতীয় ট্রিলিয়ন ইকোনমি তৈরি করতে, অথচ তৃতীয়টা 5 বছরের মধ্যেই হয়। আর আমি দেখতে পাচ্ছি যে যেভাবে যুব সমাজের আকাঙ্ক্ষা চাহিদা বাড়ছে আর যেভাবে ভারত বিশ্বের মধ্যে যে জায়গায় আছে, অর্থাৎ আজকের যা পজিশন, তাতে এই $3 ট্রিলিয়ন ইকোনমি 2050-এ গিয়ে $30 ট্রিলিয়ন ইকোনমি থেকেও এগিয়ে যাবে। আর এই $30 ট্রিলিয়ন ইকোনমি ঠিক কী বলছে? বলছে যে আপনার পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাবে, আর এই ডেভেলপমেন্টের মধ্যে থেকেই রোজগারও বেড়ে যাবে। তাই আমার তো মনে হচ্ছে যে ভারতে আগামী সময়ে, বিশেষ করে যেভাবে
গভর্নেন্স বেড়ে চলেছে, তার ফলে ভারত দেশকে কেউ আটকাতে পারবে না। অনেক মানুষই আপনার মতন গৌতম আডানি হতে চান। তাদের জন্য আপনার কি মতামত? দেখুন, এই দেশ কিন্তু আজ অনেক সুযোগ ছুঁড়ে দিচ্ছে। আপনি সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন আর তার উপর পরিশ্রম করুন। আর কখনো শর্টকাটে সাফল্য পেয়ে যাবেন এইরকম চিন্তাধারা মাথা থেকে সরিয়ে দিন। সফল সব মানুষই হয়, কারুর হয়তো একটু বেশি সময় লাগে আর কারুর হয়তো একটু কম সময় লাগে। কিন্তু আপনি যদি ক্রমাগত ওই পথেই চলতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একদিন আপনি সফল হবেনই, এতে কোনো দ্বিমত নেই। তবে শুধু আপনার মধ্যে সেই জিনিসটির রুচি থাকা দরকার। কিন্তু এরকম হওয়া উচিত নয় যে যে আমি ওকে দেখলাম তো আমি ওর মতো হয়ে যাব। তো আপনি এইসব বাইরের লোকেদের কথা ছেড়ে দিন। আপনার নিজের ভেতর থেকে যে জিনিসের প্রতি রুচি মনে হবে তার পেছনেই আপনি দৌড়ুন। আপনার ওই বন্ধুরা আপনাকে গৌতম তুফানি বলে। বন্ধুরা তো এরকম নানান আলাদা আলাদা নামে ডেকেই থাকে, কিন্তু আমি এরকম কোনো ঝোড়ো বা তুফানি নই। আমার তো মনে হয় যে আপনি নিজেই একটা তুফান। আপনার কি সেরকম মনে হয়? আপকি আদালতে আবার একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর অভিযোগ আর প্রশ্ন উত্তরের পর্ব চলতে থাকবে। ইনি এত টাকা রোজগার করে ফেলেছেন, বিজনেসের গুঁড়ো তত্ত্বও বলে দিয়েছেন, কিন্তু ফর্মালি ওনার পড়াশোনা শেষ হয়নি। তো এসআরসিসিতে ওনার অ্যাডমিশন হয়ে যাবে কি? ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ মোকদ্দমা চলছে, প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে জনপ্রিয় শিল্পপতি গৌতম আডানিকে। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে সবচেয়ে ধনী উদ্যোগপতি গৌতম আডানির ওপর অভিযোগ হলো যে উনি শুধু নিজের সম্বন্ধেই ভাবেন। গৌতম ভাই, লোকেরা বলে যে আপনি এত রোজগার করেছেন, আপনার বিশাল সম্পত্তি, কখনো তো একটু গরিব মানুষদের ব্যাপারেও ভাবুন। দেখুন রজত ভাই, আমি যখনই, কারণ দেখুন আমি তো নিজে একজন মাটির মানুষ, তাই আমি আমার সব কিছুই প্রসেসের মধ্যে সাধারণ মানুষ সর্বদাই নজরে থাকে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি এখন, যে ধরুন আমার ৬০তম জন্মদিন, যেটা সত্যি এই ৬ মাস আগে জুন মাসে হয়েছে। তো তার ১০ দিন আগেকার কথা, আমরা সবাই পরিবারের লোকেরা বসেছিলাম। তার পরিবারের লোকেরা কথা বলছিল যে আমায় কি গিফট দেবে 60th বার্থডেতে। তো আমি বললাম যে যদি আমায় গিফটই দিতে হয় তো আমাদের পরিবারের যে সম্পত্তি আছে তার মধ্যে থেকে 60,000 crore আপনারা ফাউন্ডেশনকে দিয়ে দেন। আর সত্যি এটা আমার জন্য খুবই আনন্দের কথা যে একলা শুধু আমি, মানে এটা শুধু আমার নয়, গোটা পরিবারেরই কথা, যে ওরা সবাই মিলে খুব খুশি হয়েই বলল যে এটা তো খুবই ভালো চিন্তা, আর ওরা সবাই এটা দিয়েও ছিল। এখন ৬০,০০০ কোটি টাকা একটু বেশি দিয়ে দেননি? আপনার নিজে থেকে যতটা ইচ্ছে হবে, যা মনোবল আপনার, আপনি ততটাই দিন। তাই আমরা যখন এই ৬০,০০০ কোটি টাকা, মানে ওই সময়তেই ভাবি যে ৬০,০০০ কোটি টাকা চলো ফাউন্ডেশনে দিয়ে দিয়েছি, কিন্তু এই টাকাটা নিয়ে এবার করবো কি, কিভাবে ব্যবহার করব। তখন আমরা 3টে সেক্টর বেছে নিলাম: হেলথ, এডুকেশন আর স্কিল ডেভেলপমেন্ট। আর এই 3টে সেগমেন্টের ওপরেই বিশেষজ্ঞদের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে আপনারা দেখতে পাবেন যে 2-3 মাসের মধ্যেই একটা বিশাল বড় ঘোষণা হবে যে কিভাবে এটার ব্যবহার করা যাবে, যার ফলে অতি দারিদ্র্যে থাকা গরিব লোকও আমাদের এই পরিকল্পনা থেকে কিভাবে লাভবান হয়ে উঠবে। আর এটা আমি খুবই দৃঢ়ভাবে চাই যাতে এই পয়সাটা সঠিক খাতে ব্যবহৃত হয়। এটা ঠিক যে ফাউন্ডেশনের কাজ হয়, চ্যারিটির কাজ হয়, মানুষকে সাহায্যের ব্যাপারে কাজ হয়, সেটা আপনি কম, আপনার স্ত্রী প্রীতি বেশি করেন। প্রীতি দেবী হচ্ছেন আমার আধার স্তম্ভ, আর উনি পুরোপুরি পরিবার, 2 বাচ্চা, আমার নাতনিদের সবাইকে সামলাচ্ছেন আর ফাউন্ডেশনের কাজও সামলাচ্ছেন। আর উনি একজন ডক্টর,
কিন্তু ডক্টর হওয়া সত্ত্বেও উনি নিজের পেশা ছেড়ে পুরোপুরি আমায় সাপোর্ট করেছেন। উনি গোটা পরিবারকে সাপোর্ট করেছেন, পরিবারকে সামলেছেন, বাচ্চাদের বড় করেছেন, আর বাচ্চারা বড় হয়ে যাবার পর উনি তখন ফাউন্ডেশনের কাজ সামলেছেন পুরোপুরিভাবে। তাই আজ আমি মন থেকে সন্তুষ্ট যে প্রীতি দেবী এর ওপরেই সবচেয়ে বেশি কাজ করছেন। রোজ মোটামুটি 7-8 ঘন্টা ফাউন্ডেশনের কাজকর্ম উনি ব্যস্ত থাকেন। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের ফাউন্ডেশনের মধ্যে যথেষ্ট রকমের প্রফেশনালিজম আছে, আর সবাই প্রীতি দেবীর তত্ত্বাবধানে অনেক ডেভেলপমেন্টের কাজ করেছেন। আমি ওই ফাউন্ডেশনের কাজকর্ম দেখেছি গৌতম ভাই, আর সত্যি উনি খুব ভালো কাজ করছেন। কিন্তু ওনার সম্বন্ধে পড়তে গিয়ে জানতে পারি যে আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। বিয়ে ঠিক হওয়ার আগে যখন প্রথমবার ওনার সাথে দেখা করেন তখন আপনি কিছুই বলেননি, চুপ ছিলেন। এমনিতেও রজতবাবু আমি খুবই লাজুক প্রকৃতির মানুষ, আর আমি প্রায় অশিক্ষিত, আর উনি ডক্টর, তাই স্বাভাবিকভাবেই একটু মিসম্যাচ তো ছিলই। আমি জিজ্ঞেস করতে চাই যে আপনার এত বড় সাম্রাজ্য, আপনি খুবই ব্যস্ত থাকেন, এত ব্যস্ত শিডিউল আপনার, তাহলে আপনি নিজের পরিবারের জন্য সময় কি করে বার করেন, আর রিল্যাক্স করার জন্য সময় কি করে বার করেন? এটা খুবই ভালো একটা প্রশ্ন। আমি আপনাকে বলতে চাই যে আমি সপ্তাহে 3 দিন আহমেদাবাদের বাইরে থাকি। যে 4 দিন আমি ঘরে থাকি তখন অফিসে একটু দেরি করে যাই, মোটামুটি 10:30 কি 11টার সময় যাই, কারণ রাত্রে আমার অফিস থেকে আসতে 11টা কি 12টা বেজে যায়। আমি সকালে 6:30টায় উঠে 1-1.5 ঘন্টা মোটামুটি যোগব্যায়াম আর কিছু এক্সারসাইজ করি। তারপরে 2 ঘন্টা আমি আমার নাতনির সাথে, বউ আর বাচ্চার সাথে খাবার টেবিলে বসে নানান কথাবার্তা বলি, গাল গল্পও করি, খবরের কাগজ পড়ি। এই যে আমার দিনের 1-2 ঘন্টা আমি ওদের সাথে কাটাই। আর দ্বিতীয়ত আমি একটা নিয়ম বানিয়েছি যে যদি আমি অফিসেও থাকি তাহলে ওই লাঞ্চ টাইমে আমার পরিবারের সব সদস্য যেন ডাইনিং টেবিলে থাকে, যারা যারা অ্যাভেলেবল থাকতে পারে আর কি। তখন তাদের সাথে আরও কিছু কথাবার্তা হয়ে যায়। তো এইভাবেই আমি আমার পরিবারের সাথে যতটুকু সময় পাই এটাও বলুন, আপনি তাসও খেলেন? এটা একটি সিক্রেট। আমি রাতে বাড়ি ফিরে তারপরে প্রীতি দেবীর সাথে রামি পাপলু গেম খেলি, 8-10টা দান খেলি। তবে আমি বলবো যে বেশিরভাগ সময় ওই যেতে। স্যার, আপনি অনেক মানুষের রোল মডেল, তো আপনার যদি কেউ রোল মডেল থাকে আপনি আমাদের সাথে শেয়ার করুন। ধীরুভাই আম্বানি। আজ যদি দেখতে চাও তাহলে ওনাকেই আমি আমার রোল মডেল হিসেবে মানি। এর পেছনে কারণ হলো যে উনিও ওনার কার্যকালে যেভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে, সেই সময় ওনার ইকোনমি খুব একটা ভালো ছিল না, পরে সেটা ভালো হয়, তো সেই সময় আর যেভাবে উনি গোটা দেশকে পথ দেখিয়েছেন যে বড় ভাবনা চিন্তা কিভাবে করতে হয়, সেই পথে কিভাবে এগোতে হয়, তা দেখে আমি ভীষণভাবে প্রভাবিত। দেখুন, মুকেশ ভাই তারপরে ব্যবসা আরও বাড়িয়ে তুলেছেন, ভালো কথা, কিন্তু ফার্স্ট জেনারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে, আর আমি ভালো করেই জানি যখন কারো কাছে টাকা নেই অথচ ভাবনা চিন্তা বড়, তখন সেই সাফল্য আপনাকে খুবই আকর্ষিত করে। এবং যেহেতু আমিও প্রথম জেনারেশনের এন্টারপ্রেনিয়র, তাই স্বাভাবিকভাবেই আমি বুঝতে পারি যে উনি দুর্দান্ত কাজ করেছেন। মুকেশ আম্বানির সাথে আপনার ভালো জুটি আছে, না বন্ধুত্ব আছে, না কম্পিটিশন আছে? না না, মুকেশ ভাই আমার ভীষণ রকম ভালো বন্ধু, আর আমি ওনাকেও খুব সম্মান করি। আর বলতেই হবে যেভাবে উনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে নতুন পথ দেখিয়েছেন, জিওর মাধ্যমে, নতুন টেকনোলজির মাধ্যমে, রিটেলের মাধ্যমে, আর অবশ্যই ওনাদের চিরাচরিত যে ব্যবসা আছে পেট্রোকেমিক্যাল অ্যান্ড রিফান্ডিং, যেভাবে উনি কাজ করেছেন, এতে দেশের উন্নতিতে ওনার যথেষ্ট বড় অবদান রয়ে যাচ্ছে। আপনি খুশি হন না যে আপনি ওনাকে পেছনে ফেলে দিয়েছেন? দেখুন রজত ভাই, আমি এইসব সংখ্যার মায়াজালে কখনো পড়িও নি, আর আমি অনেকক্ষণ ধরে আপনাকে ফাঁসাবার চেষ্টা করছি, কিন্তু আপনি ফাঁসছেনই না।
এখন যেসব বড় বড় লোকেরা আপনার কাছে আসেন, আমি দেখেছি ব্রিটেনের প্রধানমন্ত্রী আপনার অফিসে এসেছিলেন, সিঙ্গাপুরের ডেপুটি প্রাইম মিনিস্টার আপনার এখানে আসেন, তো এনাদের আপনি কি করে হ্যান্ডেল করেন? দেখুন আমি দেখি যে এনারা আডানি গ্রুপের হেডকোয়ার্টার্সে এসেছেন, সেটা কোনো বড় ব্যাপার নয়। ওনারা এই দেশে এসেছেন আর ইন্ডিয়াকে কিভাবে দেখছেন সেটাই হলো আসল ব্যাপার। আর এই যে পরিবর্তন যা আমি দেখতে পাচ্ছি, এই যে আলাদা আলাদা প্রধানমন্ত্রী আর গণ্যমান্য ব্যক্তিরা আসেন, তাতে বোঝা যায় যে ওনারা ইন্ডিয়াকে যথেষ্ট সম্মানের চোখে দেখছেন। এটা কিন্তু সত্যিই বিশাল বড় একটি সন্তুষ্টি যে হ্যাঁ, এবার ওরা ইন্ডিয়াকে, ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি আর ইন্ডিয়ার মানে এখানকার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের খুব গুরুত্বের সাথে ওনারা দেখছেন। আপনাকে আমন্ত্রণ জানায় ওনাদের ওখানে ব্যবসা করার জন্যে। ওনারা যারা দেশের হেড অব দ্য স্টেটস, তো ওনারা কি ভাবেন ইন্ডিয়ার সম্বন্ধে, নরেন্দ্র মোদী সম্বন্ধে? দেখুন আমি দেখেছি যে নরেন্দ্রবাবুর বিশেষত্বটা কি, আর সেটা হলো যে আমাদের প্রবাসী নাগরিকদের কিভাবে ব্যবহার করা যায়। আচ্ছা, ব্যাপারটা এমন নয় যে ভারতীয় প্রবাসী নাগরিক যখন নরেন্দ্রবাবু প্রধানমন্ত্রী হয়েছেন তখনই ছিল। ওনারা অনেক আগে থেকে, অনেক বছর ধরে আছেন। অন্যান্য প্রধানমন্ত্রীদের তুলনায় উনি প্রথম এই প্রবাসীদের প্ল্যাটফর্মটাকে ঠিকভাবে ব্যবহার করার কথা ভাবেন, আর তাও বিশেষ কোনো সরকারি খরচা ছাড়াই। আপনি আমেরিকায় যান বা অন্য যে কোনো দেশে যান, প্রায় 50,000 লোক হয়তো জমায়েত হলো। বাইরের দেশে যখন এত বেশি লোক সংগঠিত হলো, এক জায়গায় সংঘবদ্ধ হলো, তো তখন সেই গোটা ব্যাপারটার সম্মান, গোটা ব্যাপারটার লাভও তিনি খুব আলাদাভাবে করেছেন আর কি। আর আজ এই গোটা ব্যাপারটার লাভ প্রতিটি নাগরিক, এমনকি ওখানকারও যারা ভারতীয় উৎসের নাগরিক, ওনারা লাভ পেয়েছেন। আজ আমি একটা জিনিস স্পষ্ট দেখছি যে ওখানকার লোকেরা ভারতীয়দের কতটা সম্মানের চোখে দেখছে। আর এই গোটা ব্যাপারেই ওনার যা অবদান সেটা খুবই প্রশংসনীয়। আচ্ছা, আমাদের মধ্যে আজকের যিনি জাজ, বর্তমান প্রিন্সিপাল এসআরসিসির, এবার ইনি এত টাকা রোজগার করেছেন, ব্যবসার গুরুতত্ত্বও বলে দিয়েছেন, তো এনার পড়াশোনা শেষ হয়নি ফর্মালি, তো এসআরসিসিতে কি এনার অ্যাডমিশন হবে? 100%। যেদিন আপনি কমন এন্ট্রান্সে 100% আনতে পারবেন, 100% আপনি এসআরসিসিতে ভর্তি হতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ কথা, আপনাকে কে কি পড়াবে স্যার, আপনার সম্বন্ধে তো আমরা ইনস্টিটিউশনে পড়াই। গৌতম ভাই, আপনি প্রতিটা প্রশ্নের খুব ভালো উত্তর দিয়েছেন, আর আজকের পর থেকে আর কেউ বলতে পারবে না যে গৌতম ভাই কথা বলেন না। কথা বলেন, ভালো কথা বলেন। সাধারণভাবে আমি আমার দোষীদের খুব একটা প্রশংসা করি না, কিন্তু সত্যি কথা, আপনি একজন খুব বড় মনের মানুষ, আর আপনি খুব ভালো উত্তর দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ, এসআরসিসির প্রিন্সিপাল ডক্টর সিমরিত কৌরের ফয়সালা। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজকে মোকদ্দমা চলছে জনপ্রিয় শিল্পপতি, ওয়ার্ল্ড নাম্বার 3 রিচেস্ট গৌতম আদানির ওপর। আমরা গৌতম আদানিকে জিজ্ঞেস করেছি ওনার গ্রোথের ব্যাপারে, জিজ্ঞাসা করেছি রাহুল গান্ধীর অভিযোগের ব্যাপারে, নরেন্দ্র মোদীর সাথে ওনার বন্ধুত্বের ব্যাপারে, আলাদা আলাদা সরকারের সাথে কিভাবে কাজ করেন, কিভাবে এত ওয়েলথ বানালেন, তার গুরুমন্ত্র জিজ্ঞাসা করেছি, আর দেশ কি করে উন্নতি করবে তার রাস্তাও গৌতম আডানি বলেছেন। আপকে আদালতে এবার সময় হয়েছে আজকের জাজ, এসআরসিসির প্রিন্সিপাল ডক্টর সিমরিত কৌরের ফয়সালার। সবার প্রথমে আমি এটাই বলতে চাই, রজতবাবু আদালতে আপনার উপরে অনেক গম্ভীর অভিযোগ করেছেন, কিন্তু আপনি তর্কের সফলতার সাথে উত্তর দিয়েছেন। প্রথমটা ছিল উনি বলেছেন যে আপনি কথা বলেন না। আজকে বলাবার লোক থাকায় আপনি তো অনেক কথা বললেন। দ্বিতীয়টা উনি বলেছেন আপনি সম্পত্তি রোজগারের সূত্র লুকিয়ে রাখেন বলে সবাই ভাবেন, আর আমার মনে হয় আপনি হাফ মিনিটে পুরো সূত্র বলে দেন। পরিশ্রম, 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 পরিবারের সহযোগিতা এবং ঈশ্বরের অসীম কৃপা, আর সর্বোপরি স্যার
60 বছরে আপনি 60,000 কোটি টাকা দেন। আমাদের বাড়িতে যখন বাচ্চা জন্ম নেয় তখন আমরা প্রথম জন্মদিন প্রথম মাসে, দ্বিতীয় মাসেও উদযাপন করি। আপনার কাছে অনুরোধ যে আপনি 60 বছর 1 মাসের জন্মদিন উদযাপন করুন। ষাট বছর 2 মাসের উদযাপন করুন আর 1000 বছর বাঁচুন। এইভাবে সামাজিক উদ্যোগী বাড়াতে বাড়াতে আপনি শিক্ষা, স্বাস্থ্য এবং স্কিল ডেভেলপমেন্টে যে কাজ করেছেন সেটা আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে চলুন, যেভাবে আপনি আপনার অন্যান্য ব্যবসাকে এগিয়ে নিয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যে কোনো মানুষের কাছে এর থেকে বড় আর কি হতে পারে যে নিজের পড়াশোনা শেষ করতে পারেনি, তাকে এসআরসিসির প্রিন্সিপাল বলছেন যে আজ আপনার সম্বন্ধেই আমরা পড়াই। আমার মনে হয় যে গৌতম আডানি কোনো প্রশ্নের উত্তরই এড়িয়ে যেতে চাননি, সমস্ত অভিযোগের পরিষ্কার উত্তর দিয়েছেন, সুন্দরভাবে কথা বলেছেন। আপকে আদালতে অভিযোগ আর প্রশ্ন উত্তরের পর্ব এভাবেই চলতে থাকবে। পরের সপ্তাহে আপনাদের সাথে আমার দেখা হবে এক নতুন মানুষের সঙ্গে এক নতুন এপিসোডে। ততক্ষণের জন্য নমস্কার।